আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা যেই প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে বরিশাল বোর্ড 2022-এর প্রশ্ন। তো এই প্রশ্নটি ভাইয়া আজকে যেই বই থেকে সমাধান করতেছি সেই বইটির নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি। আর আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই ইজি কেমিস্ট্রি বইটি। এই ইজি কেমিস্ট্রি বইয়ে আপনাদের কেমিস্ট্রি বইয়ের যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় অত্যন্ত সুন্দর এবং সহজভাবে বোঝানো হয়েছে। অধ্যায়ভিত্তিক বোর্ড কোয়েশ্চেনগুলো সমাধান করা হয়েছে, অধ্যায়ভিত্তিক নৈর্ভিত্তিক প্রশ্নগুলো সমাধান করা হয়েছে। যদি কোনো একটি প্রশ্ন পড়তে গিয়ে আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে একটু প্রশ্নের উপরে দেখবেন আপনারা একটা কিউআর কোড দেওয়া আছে, আর এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা ওই প্রশ্ন রিলেটেড যেই ক্লাসটি আছে সেই ক্লাসটি পেয়ে যাবেন। আর আশা করি ক্লাসটি দেখলে আপনাদের ওই প্রশ্ন সংক্রান্ত সকল সমস্যা দূর হয়ে যাবে। আর আমরা শুধু ইজি কেমিস্ট্রি না, আমরা নিয়ে এসেছি ইজি ফিজিক্স, ইজি ম্যাথ, ইজি হায়ার ম্যাথ, ইজি বায়োলজি সহ আপনাদের এসএসসিতে যতগুলো বই আছে সবগুলো বই। তো আপনারা আপনাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের অনলাইন পেজ থেকে এই বইটি সংগ্রহ করে নিতে পারবেন। তো আপনারা জলদি এই বইগুলো সংগ্রহ করে 100% যে প্রস্তুতি পরীক্ষার জন্য নেওয়া দরকার সেই প্রস্তুতিটা নিয়ে ফেলবেন আশা করতেছি। তো এবার চলেন আমরা আমাদের প্রশ্নের সমাধানে চলে যাই। একটু যদি আমরা উদ্দীপকটা দেখি, উদ্দীপকে আমাদের দেওয়া আছে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা KOH জলীয় দ্রবণ বিক্রিয়া করে তৈরি করতেছে কি পটাশিয়াম সালফেট K2SO4 আর পানি। পটাশিয়াম সালফেটটা হচ্ছে জলীয় দ্রবণ আর পানিটা হচ্ছে লিকুইড। এইবার খেয়াল করেন 50 গ্রাম এখানে দেওয়া আছে কি, এই যে যৌগটা এখানে H2SO4 বলা আছে কি এ, এটার দেওয়া আছে কি 50 গ্রাম যৌগ, আর বি যে যৌগটা KOH বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এটার দেওয়া আছে কি 25 গ্রাম। তাহলে এই যৌগটা ছিল কি সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে 50 গ্রাম, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড বি যৌগ এটা দেওয়া আছে 25 গ্রাম। এখন এটার 50 এ যৌগের 50 গ্রাম আর 25 গ্রাম বি যৌগের সাথে বিক্রিয়া করে সি একটা যৌগ উৎপাদন করলো অর্থাৎ K2SO4। এবার আমরা একটু চলে যাই 2 নম্বর যে বিক্রিয়াটা। 2 নম্বর বিক্রিয়াটা দেখেন জিঙ্ক প্লাস H2SO4 বা জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপাদন হচ্ছে জিঙ্ক সালফেট আর H2 বা হাইড্রোজেন। এবার আমরা আমাদের প্রশ্নে চলে আসি, ভর সংখ্যা কাকে বলে? ভর সংখ্যা কাকে বলে এটার উত্তর হবে একটি পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে তার ভর সংখ্যা বলা হয়। তাহলে একটি পরমাণুতে মোট যতগুলো প্রোটন এবং নিউট্রন আছে সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের ভর সংখ্যা। এবার আমরা খ নম্বর প্রশ্নে চলে আসি, পানির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ভিন্ন কেন? আমরা জানি পানি যখন কঠিন অবস্থায় অর্থাৎ বরফ হিসেবে থাকে তখন এই বরফটাকে আমরা যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যেতে পারি, এই বরফটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কী করা শুরু করে, আপনার গলতে শুরু করে, অর্থাৎ গলে কী হয় পানিতে রূপান্তরিত হয়। তখন আসলে কি হচ্ছে, বরফের অভ্যন্তরীণ যে অণু পরমাণুসমূহ আছে তাদের কি হচ্ছে গতিশক্তি বেড়ে যাচ্ছে। আর যখন আপনার গতিশক্তি আর আন্তঃআণবিক শক্তি সমান হয়ে যাবে তখনই কি হবে, বরফটা গলে পানিতে পরিণত হওয়া শুরু করবে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফটা কী হয় গলে পানিতে রূপান্তরিত হয়। এরপরে আসেন আমরা আবার যখন পানিকে ফুটাই আমরা দেখতে পাই কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কী করে পানি ফুটতে শুরু করে, তখন আসলে কি হয় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কী হয় পানির যে অণুসমূহ আছে তাদের মধ্যবর্তী কী হয় যে গতিশক্তিটা আছে সেই গতিশক্তি বেড়ে যায়। সেই গতিশক্তি বেড়ে যাওয়ার কারণে কী হয় তারা ভাস্পে পরিণত হয়। তাহলে একটু খেয়াল করেন পানিটাকে যখন আমরা ভাস্পে পরিণত করি, ভাস্পে পরিণত করার জন্য পানিটা কি করে, পানির অণুসমূহ সেই তাপশক্তি গ্রহণ করে ভাস্পে পরিণত হয়, এজন্য গতিশক্তিটাও বেড়ে যায়। তাই পানির গলনাঙ্ক হয় 0 ডিগ্রি সেলসিয়াস আর পানির স্ফুটনাঙ্কটা হয় হলো 100 ডিগ্রি সেলসিয়াস। আর পানির গলনাঙ্ক থেকে আমরা পানির স্ফুটনাঙ্কটা বেশি দেখতে পাই, আর এর জন্যই পানির স্ফুটনাঙ্কটা পানির গলনাঙ্ক থেকে বেশি হয়। এবার আসেন আমাদের যে ঘ নম্বর প্রশ্নটা ছিল সেটা হচ্ছে 1 নং বিক্রিয়ায় সি যৌগের পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখেন আমাদের 1 নম্বর বিক্রিয়ায় এর পরিমাণ, বি এর পরিমাণ এবং সি এর পরিমাণ কি দেওয়া আছে, সরি সি এর পরিমাণটা শুধু দেওয়া নাই, এ এর পরিমাণ দেওয়া আছে 50 গ্রাম, বি এর পরিমাণ দেওয়া আছে 25 গ্রাম। এবার আমরা একটু জাস্ট দেখব আমাদের যে এ আর বি দেওয়া আছে আসলে কি যথেষ্ট পরিমাণে দেওয়া আছে কিনা। যদি যথেষ্ট পরিমাণে দেওয়া থাকে তাহলে আমরা খুব ইজিলি সিটা বের করে ফেলতে পারবো। তো চলেন আমরা একটু দেখি। এবার একটু আমরা খেয়াল করি, আমরা আমাদের বিক্রিয়াটা লিখে ফেলেছি H2SO4 KOH বিক্রিয়া করে তৈরি করতেছি কি K2SO4 আর H2O, ঠিক আছে। এবার একটু আমরা এই বিক্রিয়াটার দিকে যদি দেখি
আমার এই বিক্রিয়ায় এই পাশে হাইড্রোজেন, আমার এই বিক্রিয়াটাকে কী করতে হবে, আমার এই বিক্রিয়াটাকে প্রথমে সমতা করতে হবে, ঠিক আছে। তো চলেন আমাদের প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে বিক্রিয়াটাকে সমতা করে ফেলা। একটু খেয়াল করেন, আমার এখানে হাইড্রোজেন আছে 2টা, এখানে সালফার আছে 1টা, ঠিক আছে। এখানে আমার পটাশিয়াম আছে 1টা, এখানে আমার পটাশিয়াম আছে কয়টা, 2টা। তার মানে আমার এখানে কী করতে হবে, 2 গুণ করে পটাশিয়াম কয়টা করতে হবে, 2টা করতে হবে। দেখেন পটাশিয়াম যখন 2টা করেছি, আমার এখানেও পটাশিয়াম হয়ে গেছে কি 2টা। এবার খেয়াল করেন, পটাশিয়াম 2টা করতে গিয়ে কী হয়েছে, আমার হাইড্রোজেনও হয়ে গেছে 2টা, এখানে আমার অক্সিজেনও হয়ে গেছে 2টা। আমার অলরেডি এখানে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে কয়টা, 2টা। তার মানে মোট হাইড্রোজেন হয়েছে কয়টা, 4টা। এখন আমরা যদি এইখানে হাইড্রোজেনের সাথে 2 দিয়ে দিই, তাহলে আমাদের বিক্রিয়াটা সমতা করা হয়ে যাবে। এখন আমাদের 4টা হাইড্রোজেন হয়ে গেছে, 2টা অক্সিজেন হয়ে গেছে, তার মানে আমাদের বিক্রিয়াটা সমতা করা হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে অর্থাৎ H2SO4 আর পটাশিয়াম হাইড্রোক্সাইড এই 2টার আণবিক ভরটা বের করা। তো চলো আমরা প্রথমে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা বের করি। সালফারের হচ্ছে, হাইড্রোজেনের হচ্ছে 2, সালফারের হচ্ছে এখানে 32, অক্সিজেন আছে 4টা, তাই হবে 64, যোগ করলে হয় 98। যেহেতু 1 মোল আছে তাই হবে 98 গ্রাম। এবার আমরা পটাশিয়াম অক্সাইডে এসে পড়ি, পটাশিয়াম হাইড্রোক্সাইডে হবে কি সেম, পটাশিয়ামের হচ্ছে 39, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1 × 2 56, গুণ করলে আসে 112। যেহেতু এটা আছে 2 মোল তাই দিয়ে দিই 112 গ্রাম। তার মানে আমাদের এই বিক্রিয়ায় 98 গ্রাম আছে সালফিউরিক অ্যাসিড আর 112 গ্রাম আছে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড। এবার চলেন একটু দেখি K2SO4 এর ভরটা একটু বের করে রেখে ফেলি। K2SO4 এর ভরটা কত হবে চলেন একটু দেখি। পটাশিয়াম যেহেতু আছে 2টা, তাহলে 39কে যদি আমরা 2 গুণ করি, 39কে 2 গুণ করলে কত হবে 78, সালফারের 32, অক্সিজেনের 64, যোগ করলে 4 হয় হলো 174 গ্রাম। তাহলে পটাশিয়াম সালফেটের আমরা ভরটা পেলাম হচ্ছে 174 গ্রাম, ঠিক আছে। এবার আসেন খেয়াল করি আমাদের বিক্রিয়ায়, আমরা যদি আরেকবার একটু প্রশ্নটা দেখি, আমাদের সালফিউরিক অ্যাসিড দেওয়া ছিল 50 গ্রাম আর আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া ছিল কি 25 গ্রাম, ঠিক আছে। এবার একটু চলেন আমরা দেখি আসলে এই 2টা উপাদানে কি আসলে সঠিক পরিমাণে দেওয়া আছে কি না। তাহলে দেখেন 112 গ্রাম KOH বিক্রিয়া করে 98 গ্রাম H2SO4 এর সাথে। অতএব 1 গ্রাম KOH বিক্রিয়া করে 98/112 গ্রাম H2SO4 এর সাথে। অতএব আমার 25 গ্রাম KOH বিক্রিয়া করে 98 × 25/112। আর এই অঙ্কগুলো করার সময় আমরা সবসময় সাথে ক্যালকুলেটর রাখার চেষ্টা করব। এই অঙ্কগুলো করার সময় আমরা সবসময় কী করব, হাতের কাছে ক্যালকুলেটর রাখার চেষ্টা করব। তো চলেন এবার আমরা একটু ক্যালকুলেটর নিয়ে হিসাব করি। 98 × 25/112, আমাদের উত্তর আসে কতটুকু, 21.875 গ্রাম H2SO4। তাহলে আমরা সালফিউরিক অ্যাসিডের পরিমাণ কতটুকু পেলাম, আমরা সালফিউরিক অ্যাসিডের পরিমাণ পেলাম 21.875 গ্রাম। তাহলে আমাদের বিক্রিয়ায় যে সালফিউরিক অ্যাসিড যে দেওয়া ছিল সেটা দেওয়া ছিল কতটুকু, 50 গ্রাম। বিক্রিয়া করছে কতটুকু, 21.875 গ্রাম। তাহলে আমাদের সালফিউরিক অ্যাসিডটা কি আছে, অতিরিক্ত পরিমাণে দেওয়া আছে। আর আমাদের 25 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড অলরেডি বিক্রিয়া করে এতটুকু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে শেষ হয়ে গেছে। তার মানে আমাদের এই বিক্রিয়ায় পটাশিয়াম সালফেটের উৎপাদনটা নির্ভর করবে আমার এই KOH এর উপরে, অর্থাৎ KOH এর পরিমাণের উপরে। কারণ আমাদের এই বিক্রিয়ায় KOHটা হচ্ছে কি, পটাশিয়াম হাইড্রোক্সাইডটা হলো লিমিটিং বিক্রিয়ক। তো চলেন এবার আমরা বের করি, একটু সাইড দিয়ে করতেছি, খেয়াল করেন। 198 গ্রাম KOH থেকে K2SO4 পাই কতটুকু, 174 গ্রাম। 98 গ্রাম KOH থেকে K2SO4 পাই কত, 174 গ্রাম। অতএব 1 গ্রাম থেকে পাই 174/98 গ্রাম,
অতএব আমাদের ছিল কতটুকু KOH 25 গ্রাম, অতএব 25 গ্রাম KOH থেকে K2SO4 পাই 174 ইন্টু 25 ডিভাইডেড বাই 98। তো চলেন এবার দেখি আমাদের আসলে কতটুকু পরিমাণের আমরা পটাশিয়াম সালফেটটা পাই। 174 ইন্টু 25 ডিভাইডেড বাই 98, 44.38 গ্রাম। তাহলে দেখেন আমরা আমাদের যে পটাশিয়াম সালফেটের পরিমাণ পেলাম সেটা কতটুকু 44.48 গ্রাম। এটা আবার কারেকশন হবে, এখান থেকে শুরু হচ্ছে। দেখেন আমাদের 112 গ্রাম KOH থেকে আমরা K2SO4 পাই 174 গ্রাম। অতএব 1 গ্রাম থেকে পাই 174 বাই 112। অতএব আমাদের প্রশ্নে দেওয়া ছিল কতটুকু 25 গ্রাম। অতএব 25 গ্রাম KOH থেকে K2SO4 পাই 174 ইন্টু 25 ডিভাইডেড বাই 112। তাহলে চলেন এবার দেখি আমাদের ফলাফলটা কি হয়। 174 ইন্টু 25 ডিভাইডেড বাই 112, আমাদের ফলাফলটা আসে 38.84 গ্রাম। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছিল যে সি, অর্থাৎ আমাদের কাছে জানতে চেয়েছিল এই যে সি K2SO4 আসলে কতটুকু উৎপাদন হবে। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের উৎপাদিত K2SO4 এর পরিমাণ কতটুকু হচ্ছে 38.84 গ্রাম। সুতরাং K2SO4 এর পরিমাণ হবে 38.84 গ্রাম। এটাই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। আশা করি আপনারা সবাই এই গ নাম্বার প্রশ্নটা কিভাবে করা হয়েছে বুঝতে পেরেছেন। এবার আমরা আমাদের ঘ নাম্বার যে প্রশ্নটা ছিল সেই ঘ নাম্বার প্রশ্নটাতে চলে যাই। একটু খেয়াল করেন, উদ্দীপকের বিক্রিয়া দুটির মধ্যে কোনটিতে জারণ বিজারণ সংঘটিত হয়েছে যুক্তিসহ বিশ্লেষণ করো। তার মানে কি 1 নাম্বার বিক্রিয়া আর 2 নাম্বার বিক্রিয়াটাতে আসলে জারণ বিজারণ হয়েছে কিনা সেটা আমাদেরকে কি বলছে, যুক্তিসহ বিশ্লেষণ করতে বলেছে। তো চলেন আমরা একটু দেখি উত্তরটা কীরকম হবে। আগে আমরা কি করব, 2 নাম্বার বিক্রিয়াটা লিখি। জিঙ্ক প্লাস H2SO4 উৎপাদন করতেছে কি জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এবার আমরা একটু যদি দেখি এই বিক্রিয়ায় এখানে জিঙ্কের জারণ মান হচ্ছে কত 0, এখানে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, এইখানে জিঙ্কের জারণ মান হচ্ছে হলো +2 আর এইখানে হাইড্রোজেনের জারণ মানটা হচ্ছে 0। তার মানে এখানে হাইড্রোজেনের জারণ মান বৃদ্ধি পেয়েছে আর এখানে জিঙ্কের জারণ মানটা বৃদ্ধি পেয়েছে আর হাইড্রোজেনের জারণ মানটা কি হয়েছে কমে গিয়েছে। জিঙ্কের জারণ মানটা বৃদ্ধি পেয়েছে আর হাইড্রোজেনের জারণ মানটা কি হয়েছে কমে গিয়েছে। আমরা জানি জারণ মান বৃদ্ধি পাওয়া মানে কি, যখন কোনো একটা মৌল ইলেকট্রন ছেড়ে দেয় তখনই কি হয় তার জারণ মান বৃদ্ধি পায়। আর ইলেকট্রন ছাড়া মানে কি, সেই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর যখন জারণ সংখ্যা হ্রাস পায় তখন কি করা হবে, একটা মৌল ইলেকট্রন গ্রহণ করে। আর ইলেকট্রন গ্রহণ করা মানে কি, ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে বিজারণ বিক্রিয়া। তার মানে এখানে কি হয়েছে, এইখানে আমার জিঙ্ক জারণ বিক্রিয়া প্রদর্শন করেছে আর হাইড্রোজেন আমার বিজারণ বিক্রিয়া প্রদর্শন করেছে। আর আমরা জানি যে বিক্রিয়ায় জারণ বিজারণ, যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হয়, মানে এখানে তো ইলেকট্রনের আদান প্রদানই হয়েছে, তার মানে যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হয় সেই বিক্রিয়াকে কি বলা হয়, সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। তার মানে আমার যে 2 নম্বর বিক্রিয়াটা, 2 নং বিক্রিয়াটি হচ্ছে 2 নং বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া। পরে আমরা দেখাই দিই, তো জারণ অর্ধ বিক্রিয়াটা দেখাই, জারণ বিক্রিয়াটা দেখাই আর বিজারণ বিক্রিয়াটা একটু দেখাই দিই। জারণ বিক্রিয়াটা হবে জিঙ্ক হবে Zn2++
2E মাইনাস, আর বিজারণ বিক্রিয়াটা হবে 2H প্লাস প্লাস 2E মাইনাস, উৎপাদিত হচ্ছে হাইড্রোজেন। তার মানে আমাদের যে 2 নম্বর যে বিক্রিয়াটা ছিল, অর্থাৎ আমাদের যে 2 নম্বর বিক্রিয়াটা ছিল, আমাদের 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে কি জারণ বিজারণ বিক্রিয়া। আমাদের তো আরেকটা বিক্রিয়া বাকি আছে 1 নম্বর যে বিক্রিয়াটা। চলেন এবার একটু খেয়াল করে দেখি আমাদের 1 নম্বর বিক্রিয়া কি আদৌ জারণ বিজারণটা হয়েছে কিনা। 1 নম্বর বিক্রিয়াটা, এবার আমরা আমাদের 1 নম্বর বিক্রিয়াটাতে চলে আসি। আমাদের 1 নম্বর যে বিক্রিয়াটা ছিল সেটা ছিল হলো আপনার H2SO4 প্লাস KOH বিক্রিয়া করে করতেছিল H2SO4 প্লাস KOH বিক্রিয়া করে তৈরি করতেছিল কি আমার K2SO4 আর H2O। তো চলেন জাস্ট একটু বিক্রিয়াটা জাস্ট একটু সমতা করে রেখে দিই, তাহলে আমাদের দেখাতে সুবিধা হবে। এখানে আমার হাইড্রোজেনের যে জারণ মান, এখানে আমার হাইড্রোজেনের জারণ মান কি +1, এখানে আমার পটাশিয়ামের জারণ মানটা হচ্ছে কি, এখানে আমার পটাশিয়ামের জারণ মানটা হচ্ছে কি +1। এখানে খেয়াল করেন, এখানেও আমার পটাশিয়ামের জারণ মান +1, এখানে আমার হাইড্রোজেনের জারণ মান কি +1। তাহলে বিক্রিয়াটা দেখে আমরা আসলে বুঝতেছি কি, এই বিক্রিয়া থেকে আমরা দেখে বুঝতেছি আসলে আমাদের এখানে কি হয় নাই, এখানে কোনো রকম কি হয় নাই, ইলেকট্রনের আদান প্রদান হয় নাই। আর আমরা জানি কি, যদি কোনো একটা বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান না হয়, ইলেকট্রনের আদান প্রদান না হলে কি হবে না, তাদের জারণ সংখ্যারও কোনো পরিবর্তন হবে না। এখানে দেখেন, এখানে আমাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন নেই। তার মানে এই বিক্রিয়াটাতে কি হচ্ছে না, এই বিক্রিয়াটাতে জারণ বিজারণ হচ্ছে না। তার মানে আমরা বলতে পারি না শুধুমাত্র আমাদের উদ্দীপকের 2 নম্বর বিক্রিয়াটাই জারণ বিজারণ বিক্রিয়া প্রদর্শন করে, আর উদ্দীপকের 1 নম্বর বিক্রিয়াটা কি করে না, উদ্দীপকের 1 নম্বর বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া প্রদর্শন করে না। তাহলে এটাই হচ্ছে আমাদের ঘ নম্বর যে প্রশ্নটা, সেই ঘ নম্বর প্রশ্নটার উত্তর। আশা করি এই ভিডিওগুলো দেখে আপনারা এই প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছেন। আর এরকম আরও ভিডিও ক্লাস দেখতে চাইলে আপনারা শীঘ্রই আপনাদের নিকটবর্তী যে লাইব্রেরি আছে বা নিকটবর্তী যে বই বিক্রি করার দোকান আছে অথবা টেকনিক ইজি এডুকেশনের অনলাইন পেজ থেকে আপনারা শীঘ্রই এই বইগুলো সংগ্রহ করে ফেলবেন এবং পরীক্ষার জন্য যে 100 ভাগ প্রস্তুতি প্রয়োজন, সেই 100 ভাগ প্রস্তুতিটা সম্পন্ন করে ফেলবেন। আর আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি।